বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে আসাম। 4 ডিসেম্বর বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ নিষেধাজ্ঞা আরোপ করেন। উক্ত বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে দৃঢ়ভাবে এই নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, এর আগে 2021 সালে একটি আইন পাশ করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে হিন্দু, জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার 5 কিলোমিটারের মধ্যে গো হত্যা বা গরুর মাংস কেনাবেচা করা যাবে না। বুধবারের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা সেই আইনটি উল্লেখ করে বলেন, আমরা এর আগে আইন প্রণয়নের মাধ্যমে গো হত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছে। হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে গো মাংস পরিবেশন এবং ভক্ষণে নিষেধাজ্ঞা মূলত সেই আইনেরই বর্ধিত অংশ। আমরা আশা করছি পূর্বের মতো এবারও আমরা সফল হব। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আগের আইনে মন্দিরের 5 কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘন করলে 3 থেকে 8 বছরের কারাদণ্ড এবং 3 লাখ থেকে 5 লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আসামের বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF অবশ্য ইতোমধ্যেই প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ক যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেসব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সেসব ব্যর্থতা ঢাকার জন্য তারা তাদের পুরনো সাম্প্রদায়িকতা এবং বিভেদের খেলা শুরু করেছে। ঐতিহ্যের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে দেবী কালীর মূর্তি ভেঙে ফেলার জন্য মানব পিরামিড তৈরি করার একটি ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম RT ইন্ডিয়া। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের ভারতীয় শাখা RT ইন্ডিয়ার প্রচার করা সংবাদে মিথ্যা দাবি করে লেখা হয়েছে, বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি ভাঙচুর করেছে। RT ইন্ডিয়ার এই সংবাদের ফ্যাক্ট চেক করেছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক অনুমোদিত ভারতীয় প্রতিষ্ঠান BOOM বা বুম। ভারতীয় ফ্যাক্ট চেকিং এই সংস্থা বলেছে, RT ইন্ডিয়ার প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার, আর ভিডিওটিতে ধারণ করা দৃশ্যগুলো সাম্প্রদায়িক ধাঁচের নয়। পূর্ব বর্ধমানের সুলতানপুর পূজা কমিটির একজন সদস্য বিষয়টি পরিষ্কার করে বলেছেন, হিন্দু ধর্মের ঐতিহ্যের অংশ হিসেবে গত 26 নভেম্বর সেখানকার একটি মন্দিরে মূর্তিটি ভেঙে ফেলা হয়। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি কালী মূর্তির মাথা ভেঙে ফেলছেন। এ সময় সেখানে উপস্থিত অন্যান্যরা সতর্কতার সঙ্গে মূর্তিটির মাথা ভেঙে ফেলার দিক নির্দেশনাও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে RT ইন্ডিয়া ক্যাপশনে লিখেছে, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা, ফুটেজে জনতা মূর্তি ভাঙচুর এবং ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে। পরে ব্যবহারকারীরা এই পোস্টের সমালোচনা করায় তা মুছে ফেলে RT ইন্ডিয়া। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম সুদর্শন নিউজ একই ভিডিও পোস্ট করে দাবি করেছে, বাংলাদেশে চরমপন্থীরা একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে কালীর মূর্তি ধ্বংস করেছে। বুম বাংলায় কিওয়ার্ড লিখে ওই ভিডিওর বিষয়ে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে চলতি বছরের 21 অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক স্টেটসম্যানে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায় তারা। প্রতিবেদনে একটি ছবি যুক্ত করে দৈনিক স্টেটসম্যান, যে ছবির সাথে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান দেবী কালীর মূর্তির ছবির মিল রয়েছে। দৈনিক স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষ ব্লকের সুলতানপুর গ্রামের একটি মন্দিরে 600 বছরের ঐতিহ্যবাহী কালী পূজা হয়।
গ্রামের কামার সম্প্রদায় পূজার সূচনা করলেও পরে তারা গ্রামের মণ্ডল পরিবারের কাছে দায়িত্ব হস্তান্তর করে। গ্রামের লোকজনকে নিয়ে সেখানে একটি কমিটি গঠন করা হয়। এই গ্রামের সব পরিবার পূজায় অংশ নেয় এবং আচার পালনে সহায়তা করে। দেশটির এই সংবাদ মাধ্যম বলছে, মন্দিরে 12 ফুট উচ্চতার একটি কালী মূর্তির নিয়মিত পূজা করা হয়। ঐতিহ্য অনুযায়ী 1 যুগ পর পর সেই মূর্তিটি বিসর্জন দেওয়া হয়। এবছরও প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জন হবে। তারপর নতুন করে তৈরি করা মূর্তি দিয়ে আবারও পূজা শুরু হবে। এর ঠিক 12 বছর পর পরবর্তী বিসর্জন অনুষ্ঠিত হবে। সুলতানপুরের কালী পূজা সম্পর্কে বাংলায় কিওয়ার্ড অনুসন্ধানে একই ঘটনার একটি ভিডিও সম্বলিত ফেসবুক পোস্ট পাওয়া যায়। সুলতানপুর কালী পূজা কমিটির সদস্য দেবাশিস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে বুম। হোয়াটসঅ্যাপে ভাইরাল ভিডিও পাঠিয়ে তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন ভিডিওটি সুলতানপুর গ্রামের মন্দিরের কালী মূর্তি বিসর্জনের বলে নিশ্চিত করেন দেবাশিস মণ্ডল। গত 26 নভেম্বর সুলতানপুর গ্রামে কালী মূর্তি বিসর্জন দেওয়া হয় বলে জানান তিনি। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করেন তিনি। পূর্ব বর্ধমানের সুলতানপুর কালী পূজা কমিটির সদস্য দেবাশিস বলেন, সুলতানপুর গ্রামের সবাই মিলে এই পূজা করেন। মন্দির ভাঙচুরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অবৈধ উপায়ে ইসরায়েল রাষ্ট্র জন্মের রেশ ধরে বিগত 100 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন জুড়ে অস্থিরতা বিরাজ করছে। বলা হয়ে থাকে, ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেটি একটি দেশের প্রকৃত নাগরিকদের উচ্ছেদ করে অবৈধভাবে জবরদখলের মাধ্যমে গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের দখলদারিত্ব রীতিমতো নৃশংস আগ্রাসনে রূপ নিয়েছে, যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে এখন গোটা বিশ্বের যুদ্ধবিরোধী শক্তি সরব ভূমিকা পালন করছে। এর মাঝেই এবার আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি জায়নবাদী ইসরায়েলের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল 1967 সালে ইসরায়েলের হাতে দখলীকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। আইসিসি বলেছে, 1967 সালে যেসব ফিলিস্তিনিকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেবল তাদেরকে ফিরে আসার সুযোগ দিতে হবে। আইসিসির মতে, আমরা যে বিশ্বে বসবাস করি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলে দাবি করা হলেও আসলে এখানে এমন সব উপায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যা উপনিবেশবাদী যুগের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। অবশ্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির সাম্প্রতিক ফিলিস্তিনি বিষয়ক রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারের কাছেও যাওয়া সম্ভব হয়নি। তবে এর ফলে উপনিবেশবাদীদের সঙ্গে এই বিচার ব্যবস্থার সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। ওই রায়ে আরেকবার প্রমাণিত হয়েছে, আন্তর্জাতিক আইন বিশ্বের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নব্য উপনিবেশবাদীদের অপতৎপরতাকে বৈধতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে 1947 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি অন্যায় প্রস্তাব অনুমোদন করে ফিলিস্তিনি ভূখণ্ডকে 2 ভাগে বিভক্ত করে সেখানে জায়নবাদীদের দখলদারিত্ব প্রতিষ্ঠার পথ সুগম করে দেয়। 181 নম্বর প্রস্তাব হিসেবে খ্যাত ওই প্রস্তাবে ফিলিস্তিনের শতকরা 56 ভাগ ভূমি ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীদের দখলে ছেড়ে দিয়ে উপনিবেশবাদের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করা হয়। এরপর 1967 সালে যুদ্ধের আগে সেই 56% ভূমির বাইরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ওপরও আধিপত্য প্রতিষ্ঠা করে ইসরায়েল। আইসিসি তার সাম্প্রতিক রায়ে 1947 সালের সেই দখলদারিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধুমাত্র 1967 সালের পর ফিলিস্তিনি থেকে বহিষ্কৃত জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ফিলিস্তিনের ইতিহাসকে আলোচনার উপযুক্ত এবং ভুলে যেতে হবে এই 2 ভাগে বিভক্ত করেছে। এতে আরও সুস্পষ্টভাবে যে বিষয়টি উপেক্ষা করা হয়েছে তা হচ্ছে পিতৃপুরুষের ভিটেমাটিতে ফিরে আসার সুযোগ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার। আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষ থেকে তাদের প্রতি কোনো সমবেদনা নয়। ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের মাধ্যমে কেবল দখলদারিত্বেরই অবসান হবে না, বরং এর মাধ্যমে হারিয়ে যাওয়া একটি ভূখণ্ডের পুনর্নির্মাণও শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে যা উপনিবেশবাদেরই স্বার্থ রক্ষা করছে।